কেন? আপনার বুঝি পাবে না? তার মানে কি আপনি আমায় চোখে হারান না? বুঝেছি তো, ওই যে ঘরে কালনাগিনী আছে একটা, ওর দিকেই বারবার চোখ যায়, তাই না? তাহলে ওকেই চোখে হারান, ওকে গিয়েই বিয়ে করুন। তাই? ঠিক আছে, তুমি যেহেতু অনুমতি দিয়েছো তাহলে। পুরো কথা শেষ করবার আগে মেরু বলে উঠল, খবরদার, একদম খুন করে ফেলবো যদি ওর দিকে চোখ তুলে তাকান। আপনি শুধু আমার, আর কারো না, আর কারো হবেনও না। তাড়াতাড়ি চলে আসুন, রাখছি ফোন। আরে বাবা রাগ। বাকিটা বলার আগেই মেরু টুট করে কেটে দিল লাইন। মেহরাব মুচকি হাসল। কি রাগ! অথচ সে নিজেই কিন্তু বলল ওটা দোষ নয়। মেয়ে মানুষগুলো এমন কেন যে হয়, বিধাতা ছাড়া আর কেউ বলতে পারবে না। মেয়ে মানুষের মন বোঝাই অনেক কঠিন। কখন কি বলে বসে, করে বসে, তা বোঝার সাত তো পুরুষগণ। আমার মতো অবলা পুরুষের বোঝার ক্ষমতা নেই। পাগলি আমার। মেহরাব হেসে ওয়াশরুমে শাওয়ার করতে চলে গেল। এদিকে মেরু রেগে ফোন বিছানায় ফেলে বারান্দায় চলে আসলো। বাহিরের দিকে তাকিয়ে নিজেই বকবক করতে লাগলো। কত বড় সাহস! আমাকে বলে কি না, ঠিক আছে আপনি আসুন, আপনাকে আমি বোঝাবো মজা। আজ এমন শরবত আপনাকে খাওয়াবো, জনমেও ওই চুন্নির নাম মাথাতেই থাকবে না আপনার। আপনার সাথে আমি একদম কথা বলবো না। মেরু মন খারাপ করে কিছুক্ষণ ফুলের গাছগুলোর সাথে সময় কাটিয়ে রেডি হতে চলে গেল। আজ মেহরাব তাদের বাড়ি আসবে, তাকে তো সুন্দর করে সাজতে হবে, তাই না? মেরু একটু খুশি হয়ে আলমারি খুলে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি পরবে। সবকিছু দেখেও যখন কোনো ড্রেসই ভালো লাগছে না, তখনই মনে পড়লো আজ সে শাড়ি পরবে। জীবনে কখনো পরা হয়নি। মেরু খুশিতে এক লাফ দিয়ে আবার ভাবতে লাগলো, শাড়ি তো পরবো, কিন্তু পাবো কোথায়? কখনো তো পরিনি, আজ অব্দি পরতেও পারি না। তাহলে থাকতে কি ভালো লাগে না। ভেবেছি আজ সুন্দরের একটা সাজ দিয়ে মেহেরের সামনে যাব, তার নজর কাড়বো সব যেন মা। এই এই এক মিনিট, মাম্মার শাড়ি মাম্মা পরিয়ে দিবে। ইয়ে কি মজা! আমার তো মনেই ছিল না। এতটা মাথা মোটা কবে থেকে হলাম। মেরু ঘড়ির দিকে চেয়ে তাড়াতাড়ি করে তাহারিনার কাছে গেল। মাম্মা, মাম্মা, ও মাম্মা, কোথায় তুমি? এদিকে আসো, কাজ আছে, তাড়াতাড়ি। তাহারিনা দৌড়ে এসে দাঁড়ালো। কি হয়েছে মামুনি, এভাবে ডেকে চলছো কেন? মাম্মা আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি শাড়ি পরবো। তাহারিনা বড় বড় চোখ করে চেয়ে আছে মেয়ের দিকে। তার নিজের জানকে বিশ্বাস করতে পারছে না যে কি শুনছে, মেয়ে শাড়ি পরবে। এটা কি সত্যি? ও মাম্মা, কোথায় হারিয়ে গেলে? এভাবে চেয়ে আছো কেন? তাড়াতাড়ি মেহের চলে আসবে, আমার আবার সাজতে হবে তো। দাও না, শাড়ি পরিয়ে সুন্দর করে পরিয়ে দিবে কিন্তু। শাড়ি আর তুমি? সত্যি কি তুমি বলছো? আমার তো কানকেই বিশ্বাস করতে পারছি না। মামনি তুমি ঠিক আছো তো? তুমি না শাড়ি পরতে লাইক করো না? আজ পরবো, শুনেছি মেয়েদের শাড়িতেই নাকি বেশ সুন্দর লাগে। আমি শাড়ি পরতে লাইক করি না তা ঠিক, কিন্তু আজ পরবো। মেহের খুব পছন্দ করে, উনি একদিন আমায় বলেছিলেন শাড়ি পরা অবস্থায় দেখবেন আমায়, তাই আজ শাড়ি পরবো। প্লিজ মাম্মা, তুমি আর দেরি করিও না, মেহের যদি চলে আসে। ঠিক আছে, আসো পরিয়ে দিচ্ছি। তাহারিনা মেয়েকে সুন্দর করে একটা জর্জেট রানী গোলাপি শাড়ি পরিয়ে দিল। বেশ সুন্দর দেখতে লাগছে। সাদামাটা মুখেই এত সুন্দর দেখতে লাগছে, সাজলে না জানি কোনো অপ্সরের মতো লাগে। তাহারিনা কাজল দিয়ে কানের পিছনে দিয়ে দিল। ভীষণ সুন্দর লাগছে আমার বাচ্চাটাকে। এই প্রথম তুমি শাড়ি পরলে, সত্যি তোমাকে কেমন বউ বউ লাগছে। আমার মেয়ের উপর যেন কারো কালো নজর না লাগুক। মাম্মা, তা কি করে হয় বলো তো? আমি তো মেহেরের নজর কাটতেই শাড়ি পরেছি। তুমি যদি এইভাবে নজর কাটা দাও, তাহলে মেহের কি করে নজর দিবে? তুমি মাম্মাম নজর কাটা উঠিয়ে ফেলো। পাগলি মেয়ে, তুমি তো এমনিই ভীষণ কিউট। আমার মেয়েকে কেউ অপছন্দ করবে এমন কেউ আছে নাকি? আমার মেয়েকে দেখলেই তো চোখ জুড়িয়ে যায়। থ্যাংকু মাম্মা, এবার আমি গিয়ে সাজ দিয়ে আসি। বাবাই মেরু নিজের রুমে এসে সাজতে লাগলো। তাহারিনা কাজে চলে গেলেন। সাফাত বাসায় এসে ফ্রেশ হতে গেলেন। রেডি হয়ে এসে বসে বসে হিসাব করছে কি যেন। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। মেরু মনে হলো ওর বুকে ধীরিম করে কেউ ঢোল পিটিয়েছে। বুক ধরফর করছে। নিশ্চিত মেহের কলিং বেল বাজিয়েছে। মেরু সাজ কমপ্লিট করে দৌড়ে সিঁড়ির ধারে এসে দাঁড়ালো। সাফাত হাসান দরজা খুলে দিলেন। শরবত নিয়ে মুখে পড়তেই কেসে উঠল। এদিকে মেরু ঠোঁটে ঠোঁট চেপে হাসছে। কি হলো বাবা, এভাবে কাশছো কেন? কোনো সমস্যা? মেহরা মুখে কৃত্রিম হাসি রেখে না উত্তর দিল।
এদিকে যেন মুখ জ্বলে যাচ্ছে, না পারছে কিছু বলতে, না পারছে সইতে। কটমট করে মেরুর দিকে চাইলো। মেরু হাসি থামিয়ে সিরিয়াস হয়ে ঘাড় বাঁকা করে অন্যদিকে চাইলো। এই ফন্দি ছিল তোমার মনে? তখনকার ঝাল এভাবে মিটিয়ে নিলে ঠিক আছে, আমিও মিটাবো, সময় আমারও আসবে। দুষ্টু পাগলি, শুধু অপেক্ষা করো কিছুক্ষণ, তখন বুঝবে স্যারের সাথে বেয়াদবির ফল। আই মিন অবু বরের সাথে মজা নেওয়া। মেহরাব মনে মনে মেরুকে বলছে, আর ঝাল সহ্য করে যাচ্ছে। ঠোঁট লাল টকটকে হয়ে উঠেছে। মেহরাব বারবার টিস্যু দিয়ে মুখ মুছছে। তো বাবা, সবই তো জানলাম। তোমার বাবা মাকে বলছো এই ব্যাপারে? আসলে আঙ্কেল, আমি বাবার সাথে বিজনেসে জয়েন্ট হব কিছুদিনের মধ্যেই, তারপর সবাইকে বলবো ভেবেছি। ও আচ্ছা, তোমাকে বলি, আমার মেয়ে তো এখনো অনেকটা অবুঝ, খুব আদরের একটি মেয়ে। আমার খুব ভালোবাসা যত্ন দিয়ে বড় করেছি, কখনো অভাবটুকু বুঝতে দেয়নি। তোমাকে দেখে, তোমার কথাবার্তা শুনে আমার বেশ ভালো লেগেছে। আঙ্কেল চিন্তা করবেন না, আমার পরিবার যথেষ্ট ভালো, সবাই ওকে খুব ভালোবাসবে। ওর অভাব আমি কোনোদিন রাখবো না, আমার দ্বারা ও কখনো কষ্ট পাবে না, কথা দিলাম। এরপর টুকিটাকি আরো কথা হয়ে লাঞ্চ করতে বসে পড়ল। মেহরাবের মনে হচ্ছে জামাই আদর খাচ্ছে, সব তার পছন্দের রেসিপি। নিশ্চয়ই মেরু বলেছে মামনিকে। মেহরাব ভাবছে এত এত খাবার সে কি করে খাবে। এদিকে তাহারিনা জোর করছে, অন্যদিকে সাফওয়াত। মেরু শুধু দেখেই যাচ্ছে। মেহরাব খেতে খেতে ওর নাজেহাল অবস্থা। সময়টা মনে হচ্ছে ছেড়ে দে মা, কাইন্দা বাসি। মেরু বসে বসে গালে হাত দিয়ে দেখে দেখে হাসছে। মেহরাব রাগান্বিত চোখে মেরুর দিকে চেয়ে ইশারায় বোঝালো, তোমাকে পরে দেখে নিচ্ছি। মেরু যেন আরো মজা পেল। খাবার দাবারের পর্ব চুকিয়ে মেহরাব এবার হাত ধোবে, তাই তাহারিনা তাড়া দিয়ে মেরুকে ডাক দিয়ে বলল, মেরু মামনি, মেহের বাবাকে হাত ধুতে নিয়ে যাও। মেরু মায়ের ডাকে উঠে এসে বেসিনের দিকে হাঁটা শুরু করলো। মেহরাব খাবার টেবিল থেকে উঠে মেরুর পিছে পিছে যেতে লাগলো। মেরু বেসিনের সামনে এসে এক পাশ হয়ে দাঁড়িয়ে পড়ল। মেহরাব হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে ধুতে মিররের দিকে চেয়ে মেরুকে দেখতে লাগলো। মেরু মেহরাবের দিকে ফিরে যাচ্ছে না ঠিকই, কিন্তু ঠিকই বুঝতে পারছে মেহের তার দিকেই চেয়ে আছে। মেহরাব বাঁকা হাসলো, হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছে এবার নিজের চুল ঠিক করতে লাগলো। ইস, ঢং কত! মনে হচ্ছে নিজের মামুর বাড়ির আবদার পেয়েছে। দেখছে আমি যে রাগ করেছি, কই রাগ ভাঙাবে তা নয়, উল্টো আমার সাথে কথাই বলছে না। আপনাকে লঙ্কা শরবত খাইয়ে যদি চুলকানির শরবত খাওয়াতাম বেশ হতো। উগান্ডা সাদা ভাল্লুক, একদম কথা বলবো না। মেরু রিল্যাক্স, যদিও কথা বলতে চায় তোর সাথে তুই মুখ চেপে দাঁড়িয়ে থাকবি, ফিরেও চাইবি না বচ্চাত লোকটার দিকে। মেরু মনে মনে মেহরাবকে বেশ বকে যাচ্ছে। মেহরাব সবকিছু যেন মিরর থেকে দেখে যাচ্ছে। মেরু গভীর কোনো ধ্যানে বসেছে। মেহরাব চুল ছেড়ে শার্টের কলার ঠিক করতে করতে গলা খাকড়ি দিল। ম্যাডাম কয়দিনের জন্য কথা অফ করেছে তার স্যারের সাথে, সে কি আদৌ কথা না বলে থাকতে পারবে? মনে তো হচ্ছে মনে মনে রাজ্যের গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করা হচ্ছে আমার। তা মন ভরেছে নাকি আরও বকতে কোনো ধ্যান সমাধিতে নাম দিতে চাচ্ছ? মেহরাবের বলা কথাতেও মেরু কোনো রকম সারা শব্দ করল না। সে বলেছে তো বলেছে, মুখ খুলবেই না। মেহরাব এবার মিরর থেকে চোখ ফিরিয়ে মেরুর দিকে দৃষ্টি রাখলো। কি ব্যাপার ম্যাডাম, দেখি সত্যি সত্যি রাগ করেছ? কি করলে সারাদিন আপনার রাগ ভাগবে? মেহরাব মেরুর দিকে একটু ঝুঁকে কথাটা বলল। মেরু এবার মেহরাবের থেকে সরে যেই হাঁটা দেবে, অমনি মেহরাব মেরুর হাত ধরে টেনে দেওয়ালের সাথে ঠেকিয়ে নিল। মেহরাব এক হাত মেরুর মাথার উপরে দেওয়ালে, আর এক হাত মেহরাবের পকেটে। মেরু ভড়কে গেল, তবু চুপটি করে নিচের দিকে তাকিয়ে চেয়ে রইল। কথা বলছো না কেন? সেই কাহিনী ধরে এখনও ভুতুম ফুলে আছো দেখছি। এইভাবে ফুলে থাকলে যে মনে কিছু ফিল পাই। তোমার গাল দুটো টমেটোর মতো লাল টকটক করছে, টুপ করে গিলে যখন তখন খেতে পারি। তাই বলছিলাম কি মেরুন সোনা, এভাবে ফুলে থেকো না, নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাবে। মেরু এবার চোখ তুলে তাকালো। মেহরাব ঠোঁট বাঁকিয়ে হাসছে। মেরুর রাগ হলো, তাই মুখ ফসকে কথা বলেই ফেলল। একদম মজা নেবেন না। আমার সাথে কথা বলছেন কেন? আমি আপনার সাথে কথা বলবো না, ছাড়ুন আমায়, আমি মামুনির কাছে যাব। তাই বুঝি? বাব্বা, এতটা রাগ! নাকের ডগায় দেখছি রক্ত জমাট হয়ে গিয়েছে। বাড়ির মেহমানের সাথে এভাবে কথা বলছো, তোমার খারাপ লাগছে না বুঝি? না, লাগছে না। কিসের মেহমান আপনি?
যা করেছি বেশ করেছি, আরো করব। তখন যে কেন ওই শরবত খাওয়াতে গেলাম, তার থেকেও জঘন্য শরবত ডিজার্ভ করেন আপনি। মেহেরাব মেরুর কথা শুনে দুই ভুরু কুঁচকে নিল। তার মানে তুমি আমায় শাস্তি দিতে এই ঝাল শরবত খাইয়েছো? বাহ, বুদ্ধি তো তোমার অনেক। এই বুদ্ধি কোথা থেকে নিলে শুনি? আবার বলছো এর থেকেও জঘন্য শরবত আমি ডিজার্ভ করি? আমি তো কিছু বলিনি তোমায়, তুমি নিজেই বলে এখন আমাকে শাস্তি দিচ্ছ। আমি একা কেন শাস্তি পাবো? ভুলে গেলে আমি তোমার কি হই? সরুন, কেউ চলে আসবে, আমাকে যেতে দিন। মেরু মেহেরাবের বুকে হাত দিয়ে বারবার ধাক্কা দিচ্ছে, কারণ যেদিকে হাত দিয়েছে তার অপর সাইড দিয়ে যাওয়ার জায়গা নেই, দেয়াল আর মিরার। তাই মেরু ছোটার জন্য চেষ্টা করছে। পারবে না, শুধু শুধু ছটফট করছো। আমাকে শাস্তি দিয়েছো তুমি, শাস্তি না নিয়ে কি করে যেতে পারো? আমি থাকতে তো কখনোই ছাড়ছি না। আমার দেওয়ার শাস্তিটা এবার নিয়ে যাও। মেহেরাব বলার ধরন দেখে মেরু ভয় পেয়ে গেল। কি করতে যাচ্ছে? অনেকক্ষণ ধরে এখানে তারা, মাম্মা পাপ্পা কি ভাববে? এই কথা মোটা লোকের কি কোনো আক্কেল জ্ঞান আছে? কিন্তু কি শাস্তি দিবেন? ভয় পেলে বুঝি? এই ভয়ার তো মুখখানাও হেব্বি লাগছে। ইচ্ছে তো করছে কথা কেড়ে। কি ইচ্ছে করছে? আমি যাবো, ছাড়ুন। এ মা, মুহূর্তের মধ্যে তোতলানো শুরু করলে কেন? রিল্যাক্স, এতটাও ভয়ের শাস্তি দিব না, সামান্য। এই যে এইভাবে। মেহেরাব মেরুর কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। সামনে ছোট্ট চুলগুলো কানের পিছনে গুজে ঘাড় ধরে হাতে নিয়ে গলায় লাভ বাইট বসিয়ে দিল। মেরু ভাবতে পারেনি মেহেরাব এমন কাণ্ড করে বসবে। মেরু ব্যথা পেয়ে টু শব্দ করতে গিয়েও মুখ চেপে শাড়ি খামচে ব্যথা সহ্য করে নিল। মেহেরাব লাভ বাইট দিয়ে ঘাড়ে কয়েকটা কিস দিয়ে আদর করে দিল। মেরু চোখ নিচু করে ঠোঁট কামড়ে ধরে আছে। মেহেরাব কানে কানে ফিসফিস করে বলছে, আমার শাস্তির ধরন ভিন্ন হবে তোমার জন্য মেরুন। প্রতিটা শাস্তিতে তোমার ভারী নিঃশ্বাসের শব্দটা আমার কানকে ছেয়ে যাবে। তোমার উষ্ণতা আমাকে জানান দিবে তুমি ব্যাকুল হয়ে উঠছ। আমি আমার আদরে তোমায় ব্যথা দিব, তুমি চুপটি করে শুয়ে যাবে। তুমি বাধ্য হবে আমার প্রতিটা শাস্তি মেনে নিতে, কারণ তোমার মেহেরের ভালোবাসাটাই ভিন্ন। তার ভালোবাসার শাস্তির ধরন হবে আলাদা অনুভূতিতে, বুঝলে প্রিয়তমা? মেরুর ঠোঁট সামনে কেঁপে চলেছে। আজকের মতো লজ্জা আর কোনোদিন মনে হয় পায়নি। মেহেরাব হেসে দিল। মেরু আস্তে আস্তে চোখ দুটো খুলে তাকালো। আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে, বউ বউ মনে হচ্ছে। এইভাবে শাড়িতে তোমাকে দেখব ভাবতে পারিনি। তোমার সৌন্দর্যে চন্দ্র তারাও লজ্জা পাবে। আমার কাছে সবচেয়ে সুন্দর রমণী হচ্ছ তুমি। তোমার মাঝে উপর মালিক ভিন্ন রকমের মাদকতা দিয়েছে যা আমাকে অন্য নারীর প্রতি কখনো আকৃষ্ট করতে পারবে না। এই মেহের তোমার কাছে তোমারই থাকবে। তোমার কাছে আমার সব কিছুই তুচ্ছ। মেরু মামনি, মেহের বাবার হয়ে গেলে এদিকে নিয়ে আসো তো একটু। তাহরিনার কথা শুনে দুজন দুদিকে ছিটকে সরে দাঁড়ালো। মেরু ভয় পেয়ে গেল তার মাম্মা এদিকে আসছে কিনা ভেবে। মাম্মা ডাকছে, চলুন। কতটা দেরি করেছি, মামা বাপ্পা কি ভাববে বলুন তো? সব আপনার দোষ, পজ্জাত লোক একটা। মেরু ধাক্কা দিয়ে কিছুটা সামনে গিয়ে পিছনে ফিরে বলল, স্যার, আপনি বড় লুচু হয়ে গিয়েছেন। স্যার হয়ে স্টুডেন্টের উপর এইভাবে যখন তখন হামলে পড়বেন না, তাহলে স্টুডেন্টের ছোট্ট মনটা যখন তখন হার্ট অ্যাটাক করে ফেলতে পারে। এই স্টুডেন্টের প্রেমের ছোঁয়াও অনেক ভয়ঙ্কর স্যার। শুধু আপনি টিচার বলে আপনার মতো লুচুগিরি করতে পারছি না, নয়তো আপনার মেরুও কম যায় না। মেরু মুখ ভেঙচি মেরে চলে গেল। মেহেরাবও হেসে দিয়ে পিছন পিছন গেল। এসেছিস? এই নে, এটা মেহের বাবাকে দিয়ে আয়। এটা কি মাম্মা? এটা পায়েস, সুগার কম দেওয়া হয়েছে। ও আচ্ছা, দাও। মেরু পায়েস নিয়ে মেহেরাবকে দিল। মেহেরাব খেয়ে নিল, কারণ ফেভারিট পায়েস। এখানে আরও কিছু টুকটাক কথা বলে মেহেরাব চলে আসলো। মেরু বারান্দায় দাঁড়িয়ে মেহেরাবের যাওয়ার পানে তাকিয়ে রইল। সেই দিনের পর চলে গিয়েছে 15টা দিন। মেহেরাব তার বাবার সাথে বিজনেস দেখাশোনা করছে। ইকবাল ছেলেকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে হালকা হলো। অন্যদিকে হাসান সহেল আর আগে জিদ্দে ফেটে পড়ছে। এভাবে চললে কি তারা এই সম্পত্তি ভোগ করবে? সবকিছু তাহলে চলে যাবে। তাদের প্ল্যান মতো কিছুই হচ্ছে না। তার ছেলেটাও এসবে কোনো গ্রাহ্যই করছে না। সারাদিন মেয়েদের নিয়ে ফুর্তি। হাসান রেগে সহেলার কাছে তেড়ে আসলো। সবকিছু তোমার জন্য হচ্ছে, তোমার জন্য ছেলেটা এমন হয়েছে। আজ যদি মেয়েবার মতো ও সাম্মিল
হতো তাহলে কিছুটা আশার আলো ছিল, কিন্তু এখন সব মনে হচ্ছে ডুবে যাবে। ভেবেছি রাত্রিকে বিয়ে দিয়ে এই বাড়ির বউ করে সব কিছু হাসিল করব, কিন্তু তোমার মেয়েটাও কোনো কর্মের নয়, আর তুমি তোমার সব কটা অপদার্থ। মুখ সামলে কথা বলো। তুমি তুমি কি করছো? এতদিন ভাইজানের সাথে থেকেও কিছু করতে পারোনি, এখন বড় বড় কথা শোনাচ্ছ আমাকে? তোমার ছেলের নামে কত শত কেস ঝুলে আছে দেখেছো? এগুলো কার জন্য হয়েছে? আমার জন্য না, তোমার জন্য। তুমি 5 বছর আগেই তোমার ছেলেকে মেয়েদের নেশায় ডুবিয়েছো, আর আজ আমার দোষ দিচ্ছ। সেই দিনটি মনে আছে তোমার, যেদিন তুমি নিজে দাঁড়িয়ে থেকে ছেলেকে পাহারা দিচ্ছিলে? তাহলে আজ আমাকে ব্লেম কি করে করছো? সহেলার কথা শুনে হাসান চুপ হয়ে গেল। এবার সেসব পুরনো কথা বাদ দাও, এবার আমাদেরকে অন্য পথ ভাবতে হবে। রাত্রিকে মেয়েবারের গলায় এবারে ঝুলাতেই হবে, যে করেই হোক মেয়েবারের সাথে রাত্রি বিয়ে দিতেই হবে। ভাবি তো চায় না ভাইজান তো রাত্রিকে ভালোবেসে, ভাইজান তো চায় রাত্রি বাড়ির বউ হোক। আসল প্ল্যানিং করতে হবে, বলো তো কি করা যায়? সাহেলা ভাবতে লাগলো, কিছুক্ষণ পরে বলে উঠলো, পেয়ে গিয়েছি, শোনো। অতপর সাহেলা তার প্ল্যান বলল। হাসান শুনে ডেভিল হেসে তার বড় বড় মুছে আঙুল চালিয়ে সহেলাকে বুকে টেনে নিল। বাবা, এই না আমার বুদ্ধিমতী বউ, আজ প্রথম মনের মতো একটা প্ল্যান বানালে। তোমার মেয়েকে বলিও রাতে আমি ডেকেছি। হয়েছে হয়েছে, আর পা মারতে হবে না, আমি রাত্রিকে বলে দেব। এখন চলো নিচে যাই। চলো। ভাইয়া, আমি আজ খুব সুন্দর একটি ড্রয়িং করেছি, তুমি দেখবে? তাই নাকি? আমার লক্ষ্মী সোনা ড্রয়িংও করতে পারে, কই দেখি তো। এই যে দেখো, কি সুন্দর, তাই না বলো? ওয়াও, সো কিউট, অল ফ্যামিলি ফ্রেম, বেশ ভালো হয়েছে। এখানে কে কোনটা ভাইও? এটা হচ্ছে মাম্মা, এটা পাপ্পা, এটা তুমি, এটা আমি, আর এটা রেড ফেয়ারি। রেড ফেয়ারি? সে আবার কে? ভীষণ কিউট, একদম অ্যাঞ্জেল দেখতে। আমি আর মাম্মা দেখেছিলাম শপে। ইস, কি দুষ্টু, আমার খুব ভালো লেগেছে। তুমি রেড ফেয়ারিকে এনে দিতে পারবে? আমি কিভাবে এনে দিব তোমার রেড ফেয়ারিকে? আমি তো দেখিনি কখনো। তাই তো। ও হ্যাঁ, মাম্মার ফোনে রেড ফেয়ারি সেলফি আছে। আচ্ছা, তুমি এখানে বসো, আমি মাম্মাকে ডেকে আনছি। তুমি কি রেড ফেয়ারিকে দেখবে ভাইয়া? তাই ঠিক আছে, পরে দেখে নিব ভাইয়া। এখন একটু বের হবে শোনা। তুমি কি খাবে বলো, আমি কিনে নিয়ে আসবো। চকলেট, আইসক্রিম, এতগুলো। আচ্ছা। শিখাকে চুমু খেয়ে মেহরাব বের হয়ে গেল বন্ধুদের সাথে দেখা করতে। আজ মেরু কলা পাতা রঙের একটা 3 পিস পরে নিয়েছে। দেখতে বেশ সুন্দর, মনে হচ্ছে এই রংটি এমন সুন্দর অপসরীর জন্যই বিশেষ করে তৈরি করা। চুলগুলো সাইড করে ছেড়ে দেওয়া, 2 হাতে মুঠো ভরা চুড়ি, কানে হালকা সবুজ ঝুমকো, ঠোঁটে হালকা গোলাপের লিপস্টিক, মুখে হালকা পাউডার দিয়ে রেডি হয়ে নিল। এর থেকে গাঢ় করে সাজার মোটেও প্রয়োজন নেই মেরুর, কারণ সে এমনিতেও দেখতে বেশ। সামান্য সাজে না জানি কত শত ছেলেরা তার দিকে নজর ফেলে। মেরু 2 হাতে ওড়না ধরে আয়নায় ঘুরে ঘুরে দেখছে সব ঠিক আছে কিনা, কিন্তু কিছু একটার কমতি সে খুঁজে পাচ্ছে। তবে কিসের কমতি তা খুঁজে পাচ্ছে না। গালে হাত দিয়ে ভালো করে নিজেকে পরখ করে নিল দ্বিতীয়বারের মতো। অতপর চোখ গেল দুটো আঁখির মাঝ বরাবর তার কমতি। মুচকি হেসে টিপের পাতাটা নিয়ে কালো ছোট্ট টিপটা কপালে ছুঁয়ে দিল। এবার পারফেক্ট। তার মেহরাবের দেওয়া এই টিপের পাতাটা মেহরাব ভীষণ পছন্দ করে। টিপের ছোঁয়ায় যেন মেরুর সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। 2 হাত উঁচু করে নিজেকে নিজেই নজর কাড়া দিল কানে নিয়ে। আমি জানি না কেন যেন আগে কখনো নিজেকে রাঙিয়ে তুলতে ভালো লাগেনি। যেদিন থেকে আপনি এসেছেন আমার এই ছোট্ট মনির কোঠায়, সেদিন থেকেই আপনি রাঙিয়ে তুলেছেন আমাকে। বিশ্বাস করেন, এখন কেন যেন সব সময় আপনার জন্য নিজেকে সাজিয়ে রাখতে ইচ্ছে করে। আমার মোহনীয়তায় আপনাকে মাখিয়ে তুলতে ইচ্ছে করে, আমার ভালোবাসার চাদরে আপনাকে মুড়িয়ে নিতে ইচ্ছে করে। কবে হবে আমাদের একসাথে হওয়া? কবে হবে আমাদের একই বন্ধনে আবদ্ধ হওয়া? আর যে পারছি না মেহের, আমাকে আপনার করে নিয়ে নিন না, আমি যে বড্ড মিস করছি আপনাকে। এইসব ভাবনার মাঝে মেরুর ফোন বেজে উঠল। মেরু ভাবনা ছেড়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কাঙ্ক্ষিত মানুষটি বলে উঠল, মিস করছিলে বুঝি আমায়? মেরু অবাক হলো, কি করে তার মনকে পড়ে নিল ওই মানুষটি। সত্যিই তো তাকে খুব মিস করছিল।
কয়টা দিন ধরে অফিসের কাজের চাপে তাদের দেখা হচ্ছে না। সব কিছু বুঝে উঠতে একটু হিমশিম খেতে হচ্ছে, যার জন্য সময় করে উঠতে পারেনি। তবে প্রতিদিন ফোন আলাপ ঠিকই চলেছে তাদের, এটা কখনো মিস যায়নি। তবুও না দেখাতে পেরে মনে হচ্ছে কত জনম ধরে দুজন দুজনাকে চোখে হারাচ্ছে। কি হলো, কথা বলছো না যে? অভিমান হয়েছে আমার উপর? আমি জানি তুমি এই মুহূর্তে আমাকে খুব করে মিস করছিলে, তাই না মেরুন? কে বললো আপনাকে? আমি মোটেও আপনাকে মিস করছিলাম না। আমার অভিমান হোক তাতে আপনার কি? এই তো মহারানী বুঝিয়ে দিয়েছেন, সে অভিমানের পাহাড় নিয়ে বসে আছেন। তার মেহেরের অপেক্ষায় কখন এসে তার অভিমান ভাঙিয়ে নিজের বাহুডোরে টেনে নিবে। মেহের, আপনি বড্ড কথা বলেন। তেমন কিছুই নয়। আজ কি ফ্রি আছেন, নাকি আজও আপনি ব্যস্তহীন মানুষ? শুরুতেই এতটা বিজি হয়ে গিয়েছেন, দেখা যাবে সামনে আমাকে ভুলেই গিয়েছেন। আজ থেকে ফ্রি আছি। তেমন কিছুই নয় মেরুন, আসলে নতুন তো, তাই সব কিছু বুঝে উঠতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে তোমার জন্য আমার ভালোবাসার কমতি কখনোই হবে না। তুমি না দেখতে পারলেও আমি কিন্তু তোমাকে না দেখে থাকিনি। মেহেরাবের এই কথাটার মানে মেরু বুঝতে পারল না, তাই ভাবতে লাগলো। বুঝতে পারোনি বুঝি? আচ্ছা বাদ দাও, তুমি আসতে পারবে। আমি বের হয়েছি আদি শান্তর সাথে। ভেবেছিলাম তোমার সাথে গিয়ে দেখা করব, কিন্তু এখানে এসে জানতে পারলাম তিন্নি রিয়াও নাকি আসছে। আমিও আসছি ওদের সাথে। আচ্ছা, একটা কথা বলুন, তখন আপনি কি বলেছিলেন? আমি দেখতে না পারলেও আপনি ঠিকই দেখেছেন, তার মানে কি? এত মানে খুঁজতে নেই মেরুন সোনা, এখন বলো তুমি ওদের সাথে কখন আসবে? কথা ঘুরিয়ে নিচ্ছেন কেন মেহের? আমার প্রশ্নের উত্তর দিন। আপনি কি তবে রাতের বেলায় আমাকে দেখতে আসতেন? আমি সেই আগের মতো করেই রাতে স্বপ্ন দেখিনি, বাস্তবে আপনি এসেছিলেন। হয়তো। মেরু এতদিন কি না কি ভেবে নিয়েছিল তাদের দেখা হচ্ছে না, অথচ এই বদমাস লোকটা চুপি চুপি তাকে দেখে গিয়েছে। কই, আমাকে তো ডেকে তুলল না। আমি তাকে দেখে নিলে কি বড্ড অপরাধ হয়েছে তো। মেরু আবার অভিমান করে গাল ফুলিয়ে নিল। কি হলো, আবার চুপ হয়ে গেলে কেন? মেরু কথা বলছে না। মেহরাব বুঝতে পারলো আবার গাল ফুলিয়েছে। মেয়েরা যে এত গাল কি করে ফুলিয়ে রাখে এটাই মাথায় আসে না। সত্যি একে বুঝতে আমার খুব কাঠখড় পোড়াতে হবে। এত অভিমান কোথায় যে লুকিয়ে রাখে ভাবা যায় না। মেহরাব মনে মনে নিজের সাথে কথা বলতে লাগলো। আমি আসছি বলে টুট করে ফোনটা কেটে দিল। মেহরাব কিছু বলতে গিয়েও বলতে পারল না, ফোন কেটে দিল। কিরে, মনে হচ্ছে রাগ গোসা চলছে তোদের মাঝে? তেমন কিছু না রে, ওই মহারানীর অভিমান করে ফুলে আছে, ঠিক হয়ে যাবে। এখন চল ওদিকটাই ঘুরে আসি। ওরা হাঁটতে লাগলো, টুকিটাকি দরকারি কথা বলতে লাগলো। তার মাঝেই আদি বলে উঠল, মামু, আমাদের শান্তর ব্যাপারে কিছু জানিস? বুঝতে পেরেছি, শালারে সেই দিন দেখেই বুঝতে পেরেছি রিয়ার প্রেমে পড়েছে। কিরে শান্ত, রিয়া অ্যাকসেপ্ট করেছে নাকি উষ্টাকে ধপাত করে পড়েছিস? তোরা তো আবার সাপ নেউল, কেউ কারো ছায়া দেখতে পারিস না। মামু আর বলিও না, এই এক ডেঞ্জারাস ডাইনি বুড়ি। একে যে কি করে বলবো ভালোবাসি তাই ভাবছি, ভয় করছে খুব, না জানি কি করে বসে শুনলে। আজ প্রপোজ করবি, প্রবলেম নেই, আমি আছি তো, বুঝিয়ে বলবো। আমার মনে হয় রিয়াও তোকে পছন্দ করে। আমি শিওর রিয়া ওকে ভালোবাসে। তিন্নি বলেছে রিয়ার হাবভাব নাকি কেমন কেমন, শান্তকে নিয়ে নাকি সারাদিন বকর বকর করে তিন্নির সাথে। তাই বুঝলাম রিয়ার মনেও ওর জন্য ফিলিংস আছে। এভাবে তিনজন বিভিন্ন কথা বলতে লাগলো। অন্যদিকে মেরু, তিন্নি, রিয়া 3 বাইকে করে আসছে। মৌতার নানু বাড়ি গিয়েছে বেড়াতে। মিতু বাসাতেই আছে, ওনাকে আসতে পারবে না, ওরা আপুকে দেখতে আসছে। তাই 3 জনই আসছে ওরা। আধ ঘন্টার মধ্যেই ওরা এসে পৌঁছলো আদিদের দেওয়া সেই গন্তব্যে। কোথায় তোমরা? চলে এসেছো? তোমরা কোথায় আছো? গ্রামীণ টাওয়ারের পাশে আছি। থাকো ওখানে, আমরা আসছি। আদি ওরা সবাই চলে আসলো, একে অপরের সাথে কথা বলছে, মজা করছে। তিন্নি আদি আলাদা হেঁটে হেঁটে খুনসুটি করছে। এদিকে রিয়া, শান্ত দুজনেই ঝগড়া করছে। তাদের টপিক হলো ওরা একই রকম ম্যাচিং করে কোনো ড্রেস পরলো। ওরা দুজন ওদেরকে দেখে যাচ্ছে। মেরু মেহরাবের সাথে কথা বলছে না। মেহরাব এবার ঘাড় ঘুরিয়ে মেরুর দিকে চাইলো। মেরুর এমন ড্রেসে অন্যরকম দেখতে লাগছে। কপালে আজ টিপ দিয়েছে, চোখ ফেরানো দায় হয়ে যাবে। মেহরাব তার শুষ্ক ঠোঁট জোড়া জিউবা দিয়ে ভিজিয়ে নিল। বেশিক্ষণ চেয়ে থাকলে অন্য কিছু মন চাইবে, তাই চোখ সরিয়ে নিল। সেই আসার পর থেকে মেহরাব খেয়াল করলো আশেপাশের অনেক ছেলেরা মেরুকে দেখে যাচ্ছে। মেহরাব এসব দেখেই রাগ হলো, তাই একটু তেজ নিয়েই মেরু উদ্দেশ্য বলে বলল,
এভাবে কে আসতে বলেছে তোমায় মেরুন? তুমি সবসময় যেই ড্রেসে কমফোর্ট, সেই ড্রেস কেন পরে আসনি? মেরু ভয় পেয়ে মেহরাবের দিকে চাইলো। মেহরাবের চোখ দুটো লাল হয়ে আছে। হঠাৎ ড্রেস নিয়ে পড়াতে একটু ভড়কেই গেল। ও বুঝতে পারছে না হঠাৎ করে মেহরাবের কেন রাগ করলো। যেখানে সে রেগে আছে, রাগ ভাঙাবে তা নয়, উল্টো রাগ দেখাচ্ছে। তাই মেরু তেজ নিয়ে বলল, তাতে আপনার কি? আমি যেমন ইচ্ছে তেমন করে আসব। আপনার কাছে জিজ্ঞেস করে আসব? মেরুর কথায় যেন মেহরাব তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত চিপে মেরুর হাত ধরে টেনে নিয়ে হাঁটতে লাগলো। মেরু চেঁচিয়ে উঠল, কি করছেন কি? এইভাবে রাস্তাঘাটে হাত ধরে টানছেন কেন? যেখানে আমি আপনাকে রাগ দেখাবো সেখানে আপনি আমার সাথে রাগ দেখাচ্ছেন কোন কারণে? আমি তোমার সাথে রাগ দেখাচ্ছি না মেরুন, আমার অন্যদের উপর রাগ হয়েছে। তুমি জানো তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। সেখানে কত কত ছেলেরা কুদৃষ্টি দিয়ে তোমাকে দেখে যাচ্ছে, তা আমি কি করে সহ্য করব? মেরু এবার আশপাশ চেয়ে দেখলো সত্যি অনেক খারাপভাবে চেয়ে আছে অনেকে। মেরু আর কিছু না বলে মেহরাবের সাথে হাঁটতে লাগলো। এবার বলো, কেন এত রেগে আছো তোমার মেহেরের উপর? মেহের, আপনি আমাকে ধোকা দিয়েছেন এই কয়দিন। কি? সিরিয়াসলি? আমি তোমাকে ধোকা? কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? ঠিকই তো বলছি। আপনি রাতে চুপি চুপি আমাকে দেখে গিয়েছেন, আপনার চোখ জোড়া জুড়িয়েছেন, অথচ আমি যে প্রতিদিন চাতক পাখির ন্যায় হয়ে বসে থাকতাম আপনাকে দেখার জন্য, সেই সুযোগ থাকতেও আপনি আমাকে ডেকে তুলেননি। আপনি আপনার চোখের তৃষ্ণা মিটিয়ে চলে গিয়েছেন, আমার তৃপ্তিকে গ্রাহ্য করেননি। তাহলে আমি বলবো না আপনি আমাকে ধোকা দিয়েছেন? সত্যি মেরুন, তুমিও না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার মুখখানা দেখেই আমার মায়া হয়েছিল। তোমাকে ডেকে তুলে নিজেকে অপরাধী করতে চাইনি, কারণ ক্ষণিকের জন্য তোমার মনকে জ্বালাতন করতে চাইনি। তোমার মেহেরের সময় কম ছিল বলেই তোমাকে আর বিরক্ত করিনি। মেরু চুপ হয়ে গেল। মেহরাব মেরুর আরেকটু কাছে এসে বাম হাত দিয়ে চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কপালে চুম্বন খেলো। সাথে সাথেই মেরুর সব অভিমান রাগ ভেঙে পানি হয়ে গেল। চলো সামনে হেঁটে কথা বলি। চলুন। মেহরাবের হাতের ভাঁজে হাত ঢুকিয়ে কাঁধে মাথা রেখে দুজন অল্প স্বল্প খুনছুটি করতে করতে যেতে লাগলো। প্রকৃতি যেন খুব সুন্দর করে ওদের সাথে মেতে উঠল। বাতাসে ছড়াছড়ি মেরুর খোলা চুলগুলো দোল খাচ্ছে দক্ষিণা হাওয়ায়। সময়টা যেন এখানেই থমকে গেলে মন্দ হবে না। প্রিয় মানুষটির সাথে আর কি বা চাওয়া থাকে? ভালোবেসে আমি বারে বারে তোমারইও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার মরণেও তোমারই রব। তুমি ভুলো না আমারই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। মেহরাবের সাথে সাথে মেরুও গান গাইতে শুরু করলো। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। গান শেষ করে মেরু খুব শক্ত করে মেহরাবের হাত চাপটে ধরল। মেহের, আপনার কণ্ঠ ভীষণ সুন্দর, সত্যি আমি মুগ্ধ। কি সুন্দর কণ্ঠ আপনার। মেহের, আপনি এত সুন্দর গাইতে পারেন, আগে তো কখনো বলেননি। মেহরাব মেরুর হাতের ভাঁজে হাত ঢুকিয়ে মুচকি হাসল। তুমিও কিন্তু কম নও মেরুন, আমার থেকেও বেস্ট ভালো গাইতে পারো। সেই নবীন বর্ণের দিন তোমার কণ্ঠ মুগ্ধ হয়ে শুনেছিলাম। মেহের, আমার মন খারাপের সময় আপনি আমাকে এইভাবে গান গেয়ে শোনাবেন। আপনার গান শুনে আমার মন ভালো হয়ে যাবে। আপনার কণ্ঠ শুনলেই আমি শীতল হয়ে যাই। আপনি পুরোটাই যেন আমার জন্য এক নেশালোময়। তুমি দেখি লজ্জা শরম বেঁচে খেয়েছো। যেখানে তোমার প্রশংসা আমি করব সেখানে তুমি আমার প্রশংসা করছো। স্ট্রেন্স বা ভাগ্য করে তোমাকে পেয়েছি, আমার আর কষ্ট হবে না, রোমান্স ভালোই হবে। মেরু মেহরাবের হাত ছেড়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। কি করলে? কি এভাবে ধাক্কা দিলে কেন? আমার কোমরটা। বেশ করেছি, যখন তখন আর কখনো লজ্জা দিবেন আমায়? তার জন্য এভাবে ফেলে দিবে? আমি না তোমার স্যার, তুমি না আমার স্টুডেন্ট। এই শিক্ষা দিয়েছি তোমাকে আমি। আসছে টিচার সাজতে। এত যেহেতু শিক্ষার কথা বলছেন, তো আপনি জানেন না টিচার হয়ে স্টুডেন্টকে এই রোম্যান্সের কথা বলতে নেই, এই লুচু লুচু ভাব নিতে নেই, স্টুডেন্টের সাথে জমিয়ে রোম্যান্স করতে নেই। আবার কখনো কখনো এই স্টুডেন্টের নরম তুলতুলে ঠোঁট দখল করেন, তখন আপনার
এই শিক্ষা যায় কোথায়? আর আমি বললেই দোষ, তাই না? নিজের বেলায় 16 আনা আর আমার বেলাতে এই কাঁচকলা। মেহেরাব বড় বড় চোখ করে চেয়ে আছে, কারণ মেরু হাত মুখ ভ্যাং করে মেহেরাবকে কথাগুলো বলে যাচ্ছে। মেরু বুকে দুহাত ভাঁজ করে অন্যদিকে পাশ ফিরে চেয়ে আছে। মেহেরাবের মাথায় দুষ্টু বুদ্ধি আসতে মেহেরাব চেঁচিয়ে উঠল, ও মা গো, মেরু, আমি মরে গেলাম। প্লিজ আমাকে হসপিটালে তুলে নিয়ে যাও, আমার কোমর গেল রে। আমি মনে হয় আর তোমার সাথে এই কি বললেন? আমি আপনাকে কোলে করে তুলে নিয়ে যাব? হে ইংলিশের বাবা, আমার মতো মাসুম বাচ্চা যদি আপনাকে কোলে তুলে নেয়, আমি কি আস্ত থাকবো? আপনার এই সারমার্কা বডিতে আমি নিজেই ওপারের টিকিট কেটে চলে যাব। বাহ, বুদ্ধি তো আপনার অনেক দারুণ। মেরুন, আমি মজা নিচ্ছি না, প্লিজ আমাকে নিয়ে চলো, আমি আর পারছি না। মেহেরাবের হাবভাব দেখে মেরু এবার ভুরু কুচকে একটু সিরিয়াস হলো। সত্যি কি তার ধাক্কাতে মেহেরাবের কোমরে আঘাত পেয়েছে? যদি পেয়ে থাকে তাহলে তো সেই কষ্ট পাবে। মেরু এবার দ্রুত কাছে এসে মেহেরাবের বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখলো। অমনি মেহেরাবও চালাকি করে মেরুকে টেনে নিজের উপর ফেলে দিল। মেরু নিজেকে সামাল দিতে না পেরে আচমকা টানে মেহেরাবের উপর পড়ে গেল। এবার সত্যি সত্যি মেহেরাব হালকা কোমরে ব্যথা পেল। এমা, তুমি এত ভারী কবে থেকে হলে? আর বস্তাও মনে হয় তোমার থেকে হালকা। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন সত্যি সত্যি আমার কোমরটা 13টা বাজিয়ে দিয়েছো মেরুন। কি বললেন? আমি ভারী? আমার থেকে আটার বস্তা হালকা? অসভ্য লম্পট ইতর খাটাস লোক কোথাকার! নিজেই তো টেনে ফেলে দিলেন আমার উপর। আমি কি বলেছিলাম? এখন আমাকে অপমান করা হচ্ছে? বেশ হয়েছে, যাও। একটু মায়া হচ্ছিল, এখন একদমই হচ্ছে না। কোমর ভেঙেছে তো, লাগলে বাকিটুকু আমি ভেঙে বসিয়ে রাখবো, তাহলে বুঝবেন মেয়েদের ওজন নিয়ে কথা বলার মজা। মেরু ভুতুম ফুলে উঠে বসল। মেহেরাব উঠে বসে মেরুর দিকে চেয়ে হেসে দিল। মেরুর আগে জিদ্দে মেহেরাবকে কয়েকটা কিলঘুষি দিতে লাগলো। অন্যদিকে তিন্নি আইসক্রিম খাচ্ছে আর আদির হাত ধরে হেঁটে হেঁটে কথা বলছে। তিন্নি, তোমার কি মনে হয় রিয়া শান্ত প্রপোজালে সাড়া দিবে? অফকোর্স, আলবাত দিবে। আমি চিনি রিয়াকে। রিয়া আমি একসাথেই তো থেকে আসছি, ওকে আমি চিনবো না? আমার মনে হচ্ছে ওই হাবলায় এখনো ঝগড়া করেই কুল পাচ্ছে না। চলো তো গিয়ে দেখি। আর একটু থাকি না প্লিজ, প্রবলেম নেই, আমি আছি তো, ওদের মিল করিয়ে দিব। এখন তুমি আমি কিছুক্ষণ সময় কাটিয়ে নে। এদিকে আসো আমার বাহুডারে। তিন্নি হেসে দিয়ে তার আদির বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। অল্প সময়ে যে এতটা আপন হয়ে যাবে একে অপরের, তারা কেউ বুঝতেই পারেনি। এখন আদিকে ছাড়া তিন্নির পুরো দুনিয়া অন্ধকার। এই মানুষটি জীবনের সব কিছুর সম্বল। এই মানুষটি যে এত ভালো তিন্নির ভাবতে অবাক লাগে। মনে হচ্ছে কয়েকদিন আগেই তাদের দেখা হলো, কিন্তু এই দেখায় যে কয়েকটি মাস পার হয়ে গিয়েছে। তারা একে অপরে কবুলের বন্ধনে আবদ্ধ হয়েছে, তা সত্যিই যেন স্বপ্ন মনে হচ্ছে। যাকে প্রথম ভালোবেসেছে তাকেই যে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। আল্লাহর দেওয়া এই রহমত আর কয়জনই বা পায়? সবকিছুরই তো এখন বিচ্ছেদ ঘটে। তারা একে অপরের পাশে আজীবন এভাবেই যেন থাকতে পারে। তিন্নি এসব ভেবেই আদির বুকে ছোট্ট করে চুমু খেল। আদি মুচকি হেসে তিন্নির কপালে অধর ছুঁয়ে আবার তারা হাঁটা দিল। এই ফটকা শুনুন। কাকে বলছো? আমাকে? তা নয় তো কি, এখানে আপনি ছাড়া আমি কাউকে চিনি? কি কমন সেন্স নিয়ে থাকেন, মাথা মোটা কথা কর। একদম বাজে কথা বলবে না। আমি মাথা মোটা হলে তুমি মাথার তার ছেঁড়া বদমাস মেয়ে একটা। আমি যদি পটকা হই, তুমি পটকার ফিমেল ভার্সন পটকা নেই। এই যে কালা হনুমান, আমাকে একদম এসব নামে ডাকবেন না। আমার একটা সুন্দর নাম আছে, রিয়া। ওকে হয়েছে, আর চাপানা ছেড়ে এখন বলো কি বলবে। ওই বাদরগুলো আমাদেরকে একসাথে একা ফেলে কোথায় চলে গেল? ওরা নিজেরা কাপল বলে আমাকে অপমান করে রেখে চলে গেছে। আসুক, মজা বুঝাবো আজকে। আজ একটা তুমি নেই বলে সব জায়গায় শুরু হইতে হয়। শান্ত রিয়ার এমন কথা শুনে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। এই মেয়ে এসব ভেবে কান্নার ভান করছে, আর এদিকে যে সে ভালোবেসে প্রপোজ করতে তাকে ডেকেছে, শুনলে কি রিয়্যাক্ট করবে তাই ভেবে পাচ্ছে না। শান্ত এক ধ্যানে চেয়ে আছে রিয়ার দিকে। রিয়ার চোখে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে নিল। কি হলো শালাই, এমনি চাই আছে কেন? মতলব টতলব ঠিক আছে তো নাকি?
হাই হাই, আমার এখন কে বাঁচাইব? কেউ তো নাই। ও ওহো, বুদ্ধি পাইছি। যখনই আমার ছুঁইতে আইব আমি আলফিন দিয়ে একদম নাক ফুটো করে দেব, তখন বুঝবে একা পেয়ে সুযোগ নেওয়া। এরা দুজনেই দুইভাবে একে অপরের ব্যাপারে ভেবে যাচ্ছে, একজন পজিটিভ আর একজন নেগেটিভ। এরা এক হওয়া মানে ঘূর্ণিঝড়কে নিজ ইচ্ছায় গ্রহণ করা। এই কি করছো কি? ব্যথা পাচ্ছি তো। আমায় এত বকেও শান্তি হয়নি, এখন আবার মারছো। তুমি দেখি জামাই পিটাবে। আজ তো এক ঝগড়াটি। তোমার বান্ধবীগুলো মনে হচ্ছে তোমাকে দেখে দেখেই শিখেছে। তুমি ওদের ট্রেনিং দিয়েছো, তাই না? একদম বাজে কথা বলবেন না। আমার দোস্তরা খুব ভালো। আমার তো মনে হচ্ছে আপনার থেকে বাদরামও আপনার বন্ধুরাও শিখেছে। আপনি যেমন রামবাদর তেমনি আপনার বন্ধুগণও। আমি খুব ভদ্র। তোমার এইটুকু সিক্স সেন্সও নেই যে টিচাররা খুব ভদ্র হয়। আপনি টিচার ভদ্র? হাসালেন। আপনি ভদ্র হলে মিনমিনি অভদ্র কে হবে শুনি? তাই বুঝি? তাহলে তো তুমি বোঝাতে চাচ্ছ আমি অভদ্র। তার বলতে আস্ত একটা অভদ্রের দাদা, নানা, চাচা, ফুফা, খালু, বড় আব্বা সব। ওকে, আমি যেহেতু অভদ্র, তাহলে তো অভদ্রের কিছু অভদ্রতাও তো দেখাতে হয়, তাই না? মেহেরাব মেরুর কোমর ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিল। মেরু ভরকে গিয়ে শুকনো একটা ঢোক গিলল। আশপাশ চেয়ে দেখে এখানে মানবশূন্য মানুষ বলতে নেই। পুকুর সাইডে তারা যার জন্য নির্জনতা। মেরু এবার মেহেরাবের থেকে ছুটতে চেষ্টা করলো। মেয়ের কি করছেন? এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন আমায়। হুম, তুমি না বললে আমি অভদ্র? আর আমার মতে অভদ্ররা পাবলিক প্লেস বা প্রাইভেট প্লেস বোঝে না। তারা যেখানে ইচ্ছে সেখানে অভদ্রতা দেখাতে পারে। আমিও তাই করছি। মেহেরাব আস্তে করে মেরুর কোমর ছুঁয়ে এক আঙুল দিয়ে পিঁপড়ের মতো করে আস্তে আস্তে উপরে উঠিয়ে ঘাড় অবধি আনতেই মেরু শিউরে উঠে দ্রুত মেহেরাবের হাত সরিয়েই দাঁড়িয়ে পড়ল। মেরু খুব করে কাঁপছে, ভয় পেয়ে গেছে। মেহেরাব উঠে দাঁড়ালো। কি হলো মেরুন সোনা, এভাবে সরে গেলে কেন? বলতে বলতে মেহেরাব মেরুর দিকে আসছে। মেরু এক পা করে পিছু নিতে ভো দৌড় লাগালো। মেহেরাব দাঁড়িয়ে থেকেই উচ্চ স্বরে হাসতে লাগলো। মজাটা মনে হয় বেশি হয়ে গিয়েছে। পাগলি আমার। মেরুন স্টপ, পড়ে গিয়ে ব্যথা পাবে। আমি তোমার সাথে মজা নিচ্ছিলাম। দাঁড়াও মেরুন। স্যার, আপনি একটা লুচু পরোটা। দিন দিন খুব বজ্জাত হয়ে যাচ্ছেন। কখন যেন আমাকে এইভাবে ভয় দেখিয়ে ওপারে পাঠিয়ে দেন। আমি এখন আর থামছি না, আবার আপনি শুরু করবেন। আমি সিরিয়াস, তোমাকে মজা বোঝাচ্ছিলাম। তুমি যেভাবে ঘাবড়ে যাবে ভাবতে পারিনি। দাঁড়াও মেরুন। আ চিৎকার দিয়েই আবার চুপ হয়ে গেল। কি হলো? পড়ে গেলাম না কেন? নিশ্চয়ই আমাকে অদৃশ্য কেউ আটকে নিয়েছে। হায় আল্লাহ, এই নির্জন রাস্তায় যে ভূত থাকতে পারে আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন আমাকে কে বাঁচাবে? মেরুন, আরিও ওকে? কি হলো, এভাবে কাঁদছো কেন? বলো আমায়। চোখ মেলো। এই যে আমি তোমাকে ধরে নিয়েছি, তুমি পড়ে যাওনি। তাকিয়ে দেখো। মেরুবের পিটপিট করে চাইল। সত্যি সে মেহেরাবের হাত ধরে আছে। তার মানে সে পড়ে গিয়েও পড়েনি, বাঁচা গেল। বারবার বলেছিলাম পড়ে যাবে, কে শুনে কার কথা। এখন চলো গিয়ে দেখি ওরা কি করছে। স্যার থ্যাংকু। নট ওয়েলকাম। বই গেছে আপনাকে ঠ্যাং দিতে। আসলে আপনি ঠ্যাং পাওয়ার যোগ্য মানুষ নন, আর যাকে তাকে এসব দেওয়াও যায় না। তোমার যোগ্য হলেই হবে, আমি আর কিছু যোগ্য হতে চাই না। আমি মেরুর বুকে মেহের হয়ে আজীবন থাকতে চাই, কারণ এই মেহের মেরুর জন্যই, আর মেরু তার মেহেরের জন্য। এবার চলুন প্রিয়তমা, আমাদেরকে কাজের কাজ করতে হবে। কথায় কথায় কবির মতো কাব্যিক ছাড়ে। চলুন। তিন্নি গোল হয়ে দৌড়ে চলেছে, তার পিছু পিছু রিয়া ধাওয়া করছে। বাকি দুজন দাঁড়িয়ে থেকে এদের কাণ্ড দেখে যাচ্ছে। তারা দুজন ভেবে পাচ্ছে না মেয়েরা এমন কেন। সত্যি মেয়েজাত মানে একটা প্যারাজাত। আদি শান্তর দিকে চাইল। আমি জানি তুই এই মুহূর্তে কি বলতে চাচ্ছিস। এটাই তো বলবি আমি এক নারীকে গ্রহণ করে এই পর্যন্ত ঠিক আছি, কিন্তু বৎস আপনি যেই নারীকে নিজের করে নিতে যাচ্ছেন সে তো আপনাকে কাঙ্গাল বানিয়ে মাঝ রাস্তায় ছেড়ে দিবে। হয়তো বা পাগল হয়েও পাবনায় বসবাস করতে পারেন। মামা ঠিক বলছিস, আমি এটাই ভাবছি। এই মেয়ে যে উড়নচণ্ডী, আমারটা তো একদম তুলসী পাতা, তোরটা তো লঙ্কা পাতা। বুঝবি বিয়ের পর, আগে প্রেমটা সাকসেস করে দেখ।
ভয় দেখাচ্ছিস? আমিও কম কি? আদি ভাইয়া, ওরা এভাবে দৌড়ে চলছে কেন? কি হয়েছে এখানে? আর বলো না, মেরু রিয়াকে শান্তর সাথে রেখে গিয়ে আমরা ঘুরতে গিয়েছি বলে এমন কাণ্ড। একদম ঠিক হয়েছে। আর যাবেন? ও না আপনার 2 মাত্র শালিকা। এত দাঁত বের করো না, তোমারও খবর আছে। ওটা আমি ম্যানেজ করে নেব, প্রবলেম নেই। শান্ত ভাইয়া কি ব্যাপারে ঘেমে দিয়ে নিয়ে উঠলেন নাকি? এভাবে ভিজে আছেন কেন? ওই আর কি, তোমার এই ঝগড়াটা বান্ধবীকে কি করে যে। প্রবলেম নেই। আমি মেয়ে হয়ে যদি আপনার বন্ধুর পেছনে ঘুরতে পারি, আপনি তবে ছেলে হয়ে সামান্য এতটুকু দিয়ে ভয় পাচ্ছেন? মেরু মেহরাবের দিকে আর চোখে চেয়ে কথাটা বলল। রিয়া থাম থাম, দেখ ওই যে মেরু চলে এসেছে। এখন গিয়ে ওকে ধর, আমাকে কেন একা দাওয়া করছিস? তাই তো, চল দুজন মিলে ওকে এখন ধরবো। ওরা চলে আসলো। শান্ত, রিয়া আসছে, এই ধর গোলাপ, যা গিয়ে রিয়াকে মনের কথা বলে দে। আমার ভয় করছে মামু, ও যে মেয়ে যদি থাপ্পড় দিয়ে বসে। আরে ভাইয়া, প্রেমের জন্য সামান্য একটা থাপ্পড় খেতে পারবেন না? তাহলে কেমন প্রেমিক হতে যাচ্ছেন? ইউ শাট আপ। মেহরাবের ধমকে মেরু ঠোঁটে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। শান্ত, ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো, কিচ্ছু হবে না, যা। কি হচ্ছে এখানে? আমাদের দুজনকে ছেড়ে গল্প করছো তোমরা? কি নিয়ে গল্প হচ্ছে? আর মেরু, স্যারের সাথে কোথায় গিয়েছিলি? তোরা এক একজন জামাই নিয়ে গেলে, আমাকে কেন নিয়ে এসেছিস? তারপর আর কি বল, শুনছি। তোর কথা বলা শেষ হলে তারপর জবাব দিচ্ছি। তিনি, তুই কিছু বলবি না? আমি কি বলবো? একটু আগেই তো তুই বললি, এখন পল্টি নিচ্ছিস? বাহ, তোরা দোস্ত নামের বেঈমান। রিয়া। জি স্যার, বলুন। আমাকে ভাইয়া বলে ডাকলেও চলবে, স্যার বলতে হবে না। তোমাকে শান্ত কি যেন বলবে। এতক্ষণ তো তার সাথেই ছিলাম, কই কিছু বললো না তো। এখন বলবে। শান্ত নে, বল কি বলবি। শান্ত ভয়ে ভয়ে সবার দিকে চেয়ে রিয়ার দিকে চাইল। রিয়া চোখ ছোট ছোট করে শান্তকে দেখছে আর ভাবছে, হঠাৎ করে বাঘ মামা থেকে ভেজা বেড়াল কি করে হয়ে গেল, এর মতলব কি? শান্ত দাঁড়িয়ে আছে, আদি ধাক্কা দিয়ে রিয়ার সামনে এগিয়ে দিল। বাকিরা খুব এক্সাইটেড হয়ে ওদের দেখছে। শান্ত দুহাত পিছনে রেখে মনে মনে সাহস নিচ্ছে। কি হলো ফটকা, হঠাৎ করে মিছা বিড়াল কেমনে হইলেন? একটু আগেই তো পায়ে পা পেলে ঝগড়া করছিলেন। শান্ত সাহস নিয়ে একটু সিরিয়াস হলো। শান্ত হাঁটু কেটে সামনে বসে পড়ল। রিয়া অবাক হয়ে গেল। পিছন থেকে হাত এনে লাল গোলাপ দিয়ে শান্ত দম ফেলে রিয়াকে প্রপোজ করে বসল। রিয়া তো খাম্বার মতো দাঁড়িয়েই আছে। আসলে এটা রিয়া ভাবতে পারছে না, ভুল মনে হচ্ছে ওর কাছে। রিয়া চোখ ঢোলে আবার চেয়ে দেখে শান্ত একইভাবে এবার মনে হলো সত্যি পটকা তাকে প্রপোজ করেছে। রিয়া কিছুক্ষণ ভেবে একটু পিছুপা হলো। সবাই ভয় পেয়ে গেল, রিয়া মানা করে দেবে হয়তো এই ভেবে। শান্তর বুক ধুকপুক করছে, একদিকে খুব ভয় হচ্ছে, যদি না উত্তর আসে তবে মেনে নিতে খুব কষ্ট হবে যে। আমার মনে হচ্ছে রিয়া কিছু করতে যাচ্ছে, হয়তো না করবে। আমি তো ভেবেছি রিয়া শান্ত ভাইকে পছন্দ করে, কিন্তু ওর ভাব দেখে তো মনে হচ্ছে না। তোমার জন্য শান্তকে আমি জোর করেছি, নয়তো আরো পরে বলতো। রিয়ার হাবভাব দেখে এখন যদি আমার দোস্তকে না করে দেয়, তখন তোমার খবর আছে, বলে দিলাম। আমি কি বুঝতে পারছি? কিচ্ছু হবে না, তোমরা চুপ করে দেখে যাও। আমি জানি রিয়াও শান্তকে পছন্দ করে, ঠিক ও রাজি হবে, শুধু দেখতে থাকো। এত কনফিডেন্স? বাহ স্যার, আপনি দেখছি ভালোবাসার মনোবিজ্ঞানী হয়ে গেলেন। হয়তো তোমার ছোঁয়া পেয়ে হয়েছি। আর ভালোবাসাটাই তো ভালোবাসাদেরকে বুঝে। যারা ভালোবাসে তারাই অন্যের ভালোবাসাকে বুঝতে পারে, বুঝলে? যেমন ভালোবাসায় যে ধোঁকা খায়, সে অন্যের ভালোবাসা ভাঙার মর্মটা খুব ভালো করে উপলব্ধি করতে পারে। অন্যথায় যে ভালোবাসে সাকসেস হয়, প্রিয় মানুষটিকে কাছে পায়, সেও অন্যের ভালোবাসার হ্যাপিনেসটা উপলব্ধি করতে পারে। সো সেই ক্ষেত্রে আমি বলেছি, তোমরা এত হাইপার হয়েও না, আস্থা রাখো মনের উপর। ওরা মেহরাবের প্রতিটা কথা শুনে নিজেদের মনকে বোঝালো, কিছু হবে না, সব ঠিক হবে। এদিকে, কি বলছেন কি ফটকা? আপনি আমায় ভালোবাসেন, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি না, এই প্রপোজাল আমি নিতে পারবো না ফটকা। রিয়া কথাটা বলে ঘুরে দাঁড়ালো। রিয়া মিটমিটিয়ে হাসছে, কারণ সে দেখতে চায় শান্ত কি বলে। সত্যিই কি তাকে ভালোবাসে, নাকি এগুলো নিছক ভালো লাগা? শান্তর যেন খুব কষ্ট হচ্ছে, চোখ দুটো ছলছল করে উঠল।
এটাই আশা করা যায় রিয়ার কাছে। সে তো রিয়ার এমন কোনো কিছুই দেখেনি যে তাকে ভালোবাসবে, নিজেই ধারণা করে নিয়েছে। তাহলে বড় ধাক্কাটা তো সেই খাবে। শান্ত উঠে দাঁড়ালো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি। জানি না তুমি কি মনে করছো, তবে একজন ভালোবাসলেই তো হয় না, অপরজনকেও বাঁচতে হয়। আমি তোমাকে জোর করব না। আমার প্রথম ভালোবাসা তোমার জন্য জন্মেছে, তাই তো তোমায় ভালোবাসি বললাম। তোমার প্রিয় লাল গোলাপ, ভেবেছি এই গোলাপ দিয়ে শুরুটা হবে, কিন্তু ভুল। প্রিয়া, আই এম এক্সট্রিমলি সরি। তুমি আমাকে ক্ষমা করো তোমাকে এসব বলার জন্য। শান্ত ঘুরে দাঁড়িয়ে চলে আসতে যাবে, অমনি রিয়া ফিরে কাঁধ ধরে নিল। শান্ত চোখের কোণে জল মুছে ফিরে চাইতেই রিয়া জড়িয়ে ধরে ভালোবাসি বলে দিল। শান্ত প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পেরে খুশি হয়ে সেও ধরল। বাকিরা হাততালি দিতে থাকলো। এভাবে আড্ডা, প্রপোজাল, খাওয়া দাওয়া, ঘুরে ফেরে সব মিলিয়ে সারাদিন অনেক এনজয় করলো। এখন ওরা 3 কাপল রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে সামনে কয়েকটি ছেলেকে আরেকটি মেয়েকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। মেহের ওখানে কি হচ্ছে? এতগুলো ছেলে আর একটি মেয়ে, কি করছে ওরা? মেয়েটি কোনো বিপদে পড়েনি তো? আমারও তাই মনে হচ্ছে, হয়তো ছেলেগুলো মেয়েটিকে একা পেয়ে ডিস্টার্ব করছে। তাহলে চল আমরা গিয়ে মেয়েটাকে হেল্প করি। 1 মিনিট, দেখতে থাকো কি হয়। ছেলেগুলো দেখতে বকাটে ছেলেদের মতোই লাগছে, ওদের সাথে বিভিন্ন কিছু থাকতে পারে, বুঝলে? তাই বলে কি দাঁড়িয়ে থেকে একটি মেয়ের জন্য অন্য মেয়ের ক্ষতি হওয়া দেখব? আপনি কি ঠিক আছেন? না মাথা গিয়েছে আপনার? আমি ঠিক আছি মেরুন, তুমি বোঝার চেষ্টা করো। আমরা যদি এভাবে যাই, ওরা আমাদেরকে আটকে ফেলতে পারে। ওদের কাছে বিভিন্ন অস্ত্র থাকে, সো সেখানে আমরা কি করে খালি হতে পারবো? আর তোমরা 3টে মেয়ে, আমরা রিস্ক নিতে পারবো না তোমাদের নিয়ে। মেরু, মেহরাব ঠিক বলছে, তোমাদেরকে নিয়ে আমরা রিস্ক নিতে পারবো না। একটা কাজ করো, তোমরা এই দেয়ালের ওপাশে লুকিয়ে থাকো, আমরা 3 জনে গিয়ে দেখি। মেরু তাকিয়ে শুধু দেখতে লাগলো। মেয়েটিকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। মেয়েটি ছোটার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ করে মেরুর সেই দিনের কথা মনে পড়ে গেল। তারও এভাবে বখাটেরা ইজ্জত নিতে চেয়েছিল। সে বুঝে এই মুহূর্তটা কতটা ভয়াবহ। মেরু কিছুক্ষণ চেয়ে থেকে বখাটেদের সামনে ছেলেটিকে দেখেই চোখ উল্টে গেল। বুঝতে পারছে না কি বলবে। হিমেল চৌধুরী, এই লোকটি এই মেয়েটির সাথে অসভ্যতা করতে চাচ্ছে। আজের ব্যবস্থা মেহরাবকে দিয়েই করাতে হবে। নিজের ভাইয়ের কুকুরটি নিজের চোখে দেখুক মেহরাব। মেহের, ওই সেই লোকটা যে আমাকে সেই দিন এভাবে বিরক্ত করেছিল। কোন ছেলে? কার কথা বলছো? ওই যে অ্যাশ কালার শার্ট পরা সবার সামনে যে মেয়েটিকে ছুঁয়ে দিচ্ছে। মেহরাব মেরুর কথা মতো সেই দিকে চাইল, আর হিমেলকে দেখেই ও থমকে গেল। এই প্রথম নিজের চোখের সামনে নিজের ভাইকে অন্য মেয়ের সাথে ইফটিজিং করতে দেখবে, তা ভাবতেও পারেনি। মেহরাব থ হয়ে রইল। আদি শান্ত দেখে ওরাও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মেহের, দেখতে পেয়েছেন আপনি? ওই লোকটি আমাকে বাজেভাবে ছুঁতে চেয়েছে। ওই লোকটি বিশ্রী কথা বলেছে। একে আপনি শাস্তি দিবেন বলেছিলেন না? এখন তো যান, গিয়ে ছেলেটিকে শাস্তি দিন। আপনার মেরুকে বাজেভাবে দেখেছে, বাজেভাবে ছুঁতে চেষ্টা করেছে, আমার ইজ্জত নিতে চেয়েছে। মেরু যেন মেহরাবকে সব বলে ওর ভিতরে রাগটাকে জাগিয়ে তুলল। কারণ মেরু ইচ্ছে করেই করেছে, আজ দূর থেকে দেখবে সে। বুদ্ধিটা কাজে দিয়ে ভালোই হলো। মেরু সামনে আসবে না, নয়তো হিমেল চিনে যাবে। এদিকে মেরুর কথা শুনে মেহরাব হাত মুষ্টিবদ্ধ করে লাল টকটকে চোখে এক ধ্যানে হিমেলকে দেখেই যাচ্ছে। আর মেরু প্রতিটা কথা শুনছে। সবচেয়ে বড় কথা ভাবছে, সেই দিন যদি মেরু সত্যি কিছু হয়ে যেত, তার ভাই হয়ে এতটা নিচু হবে তা কল্পনাও করেনি। হয়তো খারাপ তাই বলে এমন আজ নিজ চোখে দেখতে হলো। কয়দিনেই বা হিমেল বড়? 6 মাস? এই বড়কে কি আধ বড় বলা যায়? এতদিন চুপ ছিল বলে আজ সে থাকবে না। তার ভালোবাসাকে কলঙ্কিনীর দাগ লাগাতে চেয়েছিল, তার হিসেব তো নিতেই হবে। মেহরাব হাতা ফোল্ড করছে আর সামনে এগিয়ে যাচ্ছে। আদি শান্ত ওরাও যাচ্ছে, আর ওরা 3 জন আদির কথা মতো লুকিয়ে দেখতে লাগলো। মেহরাব ক্রোধ, রাগ সব মিলিয়ে এক ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাগে যেন কপালের প্রতিটা রক স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। ওদিকে হিমেল মেয়েটিকে বাজেভাবে ছুঁতে বিভিন্নভাবে চেষ্টা করছে। হঠাৎ করে কাঁধে কারো ছোঁয়া পেয়ে পিছনে তাকাতেই
আচমকা নাক বরাবর খুশি খেয়ে কিছুটা দূরে ছিটকে দাঁড়িয়ে পড়ল। এত দ্রুত হয়ে গেল যে হিমেল বুঝে উঠতে পারেনি। মেহরাব এখনো হাত মুঠো করে চেয়ে আছে। হিমেল নাকে আঙুল দিতেই দেখতে পেল নাক ফেটে রক্ত পড়ছে। এবার সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তির দিকে তাকিয়ে হিমেল বিস্মিত হলো। এই তোর এত বড় সাহস, তুই আমাদের বসকে ঘুষি মেরেছিস? এই তোরা সবাই ধর ওকে। ডনের কথা শেষ হতেই সবাই মেহরাবের কাছে যাবে, তার মধ্যে হিমেল হাতের ইশারায় আটকে দিল। তারপর একবার চুলের ভাঁজে হাত বুলিয়ে মেহরাব সামনে আসলো। তুই এখানে কি করছিস? মেহরাব হিমেলের কলার টেনে একদম কাছে নিয়ে আসলো। তার কৈফিয়ত তোকে আমি দিব না, তার আগে বল তুই এখানে এই মেয়েটির সাথে কি করছিস? কলার ছেড়ে কথা বল। প্রথমত গায়ে হাত তুলেছিস, এখন আবার কলার ধরছিস। ভালোই কলার ছাড়। ছাড়বো না, আগে বল এখানে কি করছিস? হিমেলের রাগ উঠে গেল, তাই ও মেহরাবের গালে ঘুষি মেরে বসলো। মেহরাব কাত হয়ে গেল, সোজা হয়ে ঠোঁটে আঙুল দিয়ে দেখে ওরও ঠোঁটের নিচে কেটে গিয়েছে। হিমেল কলার ঠিক করতে করতে, আমি হিমেল যা করে বেড়োই কাউকে এক্সপ্লেন করি না, আর তুই আমার শত্রু হয়ে আমার থেকে জানতে এসেছিস? মেয়েটি দৌড়ে গিয়ে মেহরাবের শার্ট ধরে পিছনে লুকিয়ে পড়ল। ভাইয়া, আমাকে বাঁচান ওদের হাত থেকে। এরা আমার ইজ্জত লুটে নেবে, আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছে। প্লিজ আপনি আমাকে রক্ষা করুন, প্লিজ ভাইয়া। মেহরাব একবার মেয়েটির দিকে চেয়ে নিজের কোট খুলে মেয়েটির গায়ে জড়িয়ে দিল। তারপর হিমেলের সামনে গিয়ে দাঁড়ালো। সব কিছু সহ্য হয়, আমার সামনে কোনো নারীকে অপদস্থ করা আমার সহ্য হয় না। তুই ভালো করে জানিস তোর সাথে আমার পুরনো হিসেব ঠিকই আছে, তার মধ্যে বড় হিসেব তুই আমার জানে আঘাত করেছিস। বলেই মেহরাব হিমেলকে মারতে লাগলো। অন্যদিকে চেলাপোলারা মারতে আসলে শান্ত আদিও লেগে পড়ল। এদিকে হিমেল মেহরাবকে ছাড়ছে না, মেহরাব হিমেলকে ছাড়ছে না। কেউ কারো থেকে কম নয়, তবে হিমেল একটু বেশি মার খাচ্ছে। লাস্ট পর্যায়ে মেহরাব হিমেলের পেটে খুব জোরে ঘুষি মেরে বসে। হিমেল পেট ধরে নুয়ে যায়। মেহরাব হিমেলের চুলের মুঠোয় ফেস করে উঁচু করে বলা শুরু করলো, তুই আমার বড় নোস, মাত্র 6 মাসের, তবু তোর সাথে আমি এমন কিছু করিনি যার জন্য তোর শত্রু হব, কিন্তু তুই আমার সাথে অনেক কিছু করেছিস। তুই নিজের শত্রু খেলায় নেমেছিস, তোর অধঃপতন হয়েছে, ঠিক আছে। তাই বলে এত অধঃপতন? রাস্তাঘাটে মেয়েদের সাথে ইফটিজিং করে বেড়াচ্ছিস। তুই আমি এক নয়, তোর গায়ে যে বংশের রক্ত আমার গায়েও একই রক্ত, কিন্তু তুই হচ্ছিস নর্দমার কীট। তোর মতো কাপুরুষ আমি আগে কখনো দেখিনি। তোর আমার শিক্ষা ভিন্ন, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, আর তুই শিক্ষা পেয়েও মানুষ হতে পারিসনি। ছি, রাস্তাঘাটে মেয়েদের অসম্মান করা তোদের মতো ছেলেদেরকে বাঁচিয়ে রাখাই ঠিক নয়। আজ তোর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এখানেই ওকে পুঁতে রাখতাম। তোকে আমি আঘাত করেছি মাত্র, চাচ্চুর জন্য ছেড়ে দিলাম, নয়তো। বলেই মেহরাব হিমেলকে ধাক্কা মেরে ফেলে দিল। ওদিকে ওর চেলারা হিমেলকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। যাওয়ার আগে হিমেল মেহরাবের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে গলার স্বর উঁচু করে বলে গেল, এর শোধ আমি নিয়েই ছাড়ব। মেহরাব, দেখে নিস তুই। মেহরাব কিছু না বলে চুপ করে তাকিয়ে দেখতে লাগলো। দোস্ত, তুই ঠিক আছিস? থ্যাংক ইউ সো মাচ। আপনারা আজ আমাকে না বাঁচালে আমি হয়তো সম্মান নিয়ে বাড়িতে ফিরতে পারতাম না। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এদিকে মেরু, তিন্নি, রিয়া দৌড়ে আসলো। মেরু প্রথমত এসে মেহরাবের গাল ছুঁয়ে দেখতে লাগলো। মেরু মেহরাবের ঠোঁট ছুঁয়ে দেখতেই একটা আর্তনাদ করে উঠল। আপনার খুব লেগেছে মেহের? আপনি খুব ব্যথা পেয়েছেন, দেখুন ঠোঁট কতখানি কেটে গিয়েছে। চলুন আপনাকে ড্রেসিং করে দিব। কপালেও আঘাত পেয়েছেন দেখছি। ইস, সব আমার জন্য হলো, তখন আমি আপনাকে না পাঠালেই ভালো ছিল। মেরুর চোখ ছলছল করছে। মেহরাব মুচকি হাসলো। এমন একজনকে সে পেয়েছে যার অল্প আছে সে কষ্টে বুক ভাসিয়ে নিচ্ছে। সত্যি, মেয়েরা তার ভালোবাসার অল্প কষ্ট সহ্য করতে পারে না। মেরুন, আমার কিচ্ছু হয়নি, ওই একটু একটু হয়। তুমি এত হাইপার কেন হচ্ছ? তোমার মেহের ঠিক আছে, এই দেখো। তবু চলুন না। যাব। আগে এই মেয়েটিকে নিরাপদে বাসা অবধি পিক করে দিতে হবে, তারপর না হয় যাব। মেহরাবের কথা শুনে এবার মেরু মেয়েটির দিকে চেয়েই খেপে গেল। মেরু কিছু না বলে মেয়েটির সামনে গিয়ে ঠাস করে চল লাগিয়ে বসলো। মেয়েটি চর খেয়ে গালে হাত দিয়ে অপরাধীর মতো চেয়ে রইল। মেয়েটিও বুঝতে পারল না সে কি দোষ করেছে। তার সাথে সাথে বাকিরাও বুঝে উঠতে পারছে না মেরু কেন মেয়েটিকে চর মেরেছে। মেরুন, কি হচ্ছে কি? মেয়েটিকে চর কেন মারলে?
কি দোষ করেছে মেয়েটি? চুপ করুন আপনি, ওর সাথে আমাকে কথা বলতে দিন। এই মেয়ে, তুমি বিপদে পড়েছো ঠিক আছে, তোমাকে বিপদ মুক্ত করতে আমি আমার ভালোবাসাকে অবধি মার খাইয়েছি, আর তুমি কিনা আমার ভালোবাসার সার টাকড়ে ধরেছিলে। এত সাহস কি করে পেলে? তুমি জানো আমি তোমার মেহের কাছে কাউকে ঘেঁষতে দিই না, সেখানে তুমি আমার মেহেরের কাছে ঘেঁষেছো, তার কোট জড়িয়েছো। তাতে আমার আপত্তি নেই, কারণ তোমার অবস্থা ভালো নয়। মেয়ে হয়ে এইটুকু বুঝি আমি, কিন্তু আমি আমার মেহেরের জন্য খারাপ হতে সময় নেই না। ফার্দার এই কথা মনে রেখো। এ শুধু আমার, একে ছোঁয়ার অধিকারটাও আমি রাখি, আর সার টাকড়ে ধরতে অধিকারটাও আমি রাখি, অন্য কেউ না। তাই আজ তোমাকে একটা চট দিয়েই বুঝালাম, কারণ তুমি জানতে না। মেয়েটি তো বোকা বনে চেয়েই আছে, সে কি বলবে? তখন বিপদে পড়ে ভয় ভুলে সার ধরেছিল, তার জন্য প্রেমিকার হাতে চড় খেতে হবে। অন্যদিকে সবাই এক হয়ে একে অপরের দিকে চেয়ে ভাবতে লাগলো, এই দিনটাও দেখার বাকি ছিল। এই মেয়ে কখন কি করে বসে আল্লাহ ছাড়া কেউ জানে না। মেয়ের হয়েছে, এবার আর বকিস না মেয়েটিকে, এমনি তো মেয়েটি খুব ভয়ে আছে। এই মেয়ে শোনো, আর এভাবে একা নির্জন রাস্তা দিয়ে কোথাও যাবে না, আর যদিও যেতে হয় তাহলে বাবা মা বোন বাইনে বের হবে, কেমন? বুঝছই তো এখনকার জামানা ভালো নয়। মেয়েটি মাথা হ্যাঁ সূচক নাড়িয়ে মেরুকে সরি বলল। এরপর মেয়েটিকে নিরাপদে গাড়িতে উঠিয়ে যে যার মতো গন্তব্যের দিকে রওনা দিল। শোন, তোমার কি হয়েছে বলো আমায়। মাম্মি তোমার পাপ্পাকে বলে সব ঠিক করে নিব। কে তোমাকে আঘাত করেছে নাম বলো শুধু, তার হাত পা ভেঙে হাসপাতালের বেডে ফেলে রাখবো। Leave me alone. Mom, you go now. Get out of my room. মমকে বলো কি হয়েছে তোমার, এত আঘাত কি I said get out. হিমেলের চিৎকারে সাহেলা ভয় পেয়ে যায়। সাহেলার কিছু বলার সাহস না পেয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে তাহমিনার কাছে চলে যায়। এদিকে হিমেল রাগে ফুসফুস করছে। বাসায় আসার পরে রুমে ঢুকে সব লন্ডভন্ড করে ছেড়েছে। হাতের ধারে যা পেয়েছে সব ভেঙে ফেলেছে। ছাড়বো না আমি তোকে কিছুতেই না। তুই আমার গায়ে হাত তুলেছিস, আজ থেকে তোর সাথে আমি এমন কিছু ঘটাবো তুই ভেবেও পাবি না। 5 বছর আগে যেমন করে তোর থেকে তোর প্রিয়জনকে কেড়ে নিয়েছি, ঠিক ওভাবেই এক এক করে আবার কেড়ে নেব। তোর জীবন আমি নরক করে ছাড়বো মেহেরাব। আমাকে তুই চিনিস না, তোর মাথা গরম হলে আমার মাথা আগুন হবে। তুই যদি বাঘ হোস তাহলে আমি বনের সিংহ, তোকে শেষ করে আমি দম নেব। আজ থেকে শুরু হবে তোর সাথে আমার লড়াই, প্রতিশোধ নেব। এই দাগের কসম খেয়ে বললাম, তোর জীবনের সব সুখ কেড়ে নেব। এই হিমেল চৌধুরীর পাক্কা প্রতীক। হিমেল ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কি রে ছোট, তুই এভাবে ঘাবড়ে আছিস কেন? কি হয়েছে? আবার ভাইজান বকেছে নাকি? না ভাবি, আমি অন্য কারণে ভয় পাচ্ছি। কি হয়েছে? কেন ভয় পাচ্ছিস? হিমেলকে কারা যেন খুব মেরেছে, ও শরীরে ক্ষত দেখলাম। আমি জিজ্ঞেস করাতে উত্তর দিল না, উল্টো রাগ দেখালো। ভাবি তুমি গিয়ে দেখো না হিমেল বাবার কি হয়েছে, তুমি বললে ফেলবে না প্লিজ ভাবি। সে কি বলিস? হিমেল বাবাকে কেউ মেরেছে? কই চল তো দেখি। ইস, বাবাটাকে কে আঘাত করেছে? কার এত বড় সাহস চৌধুরী বাড়ির ছেলেদের গায়ে হাত তোলে? তাহমিনা এসে হিমেলের রুমে নক করলো। হিমেল শাওয়ার শেষ করা মাত্রই বের হলো। এর মধ্যে আবার দরজায় নক পড়াতে বিরক্তি বোধ করলো। বাবা হিমেল, দরজাটা খুলো, আমি তোমার বড় আম্মু বলছি। হিমেল অসহ্য একটা ভাব নিয়ে মুখ থেকে চ শব্দ করলো। তারপর মনে মনে ভাবতে লাগলো, তোদের কাউকে আমার সহ্য হয় না, শুধু ওপর দিয়ে ভালো ব্যবহার করে যাচ্ছে। তোদের সাথে সুযোগ বুঝে এমন কুটি চালবো যে কল্পনাও করতে পারবে না এই মেহরাব চৌধুরী। কি গো ভাবি, হিমেল তো কথা বলছে না, আমার ছেলেটা? সাহেলা চোখ থেকে পানি ছেড়ে দিচ্ছে। ছোট চুপ যা, আমি দেখছি। তহমিনা কয়েকবার ডেকেই চলল। লাস্ট যখন ডেকে উঠলো তখন ভিতর থেকে হিমেল একটা কথাই বলল, কেউ আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন ঘুমোবো। তহমিনা আর কি বলবে, ফিরে চলে আসলো।